হ্যালো স্টুডেন্টস, তো আমি চ্যাম্পিয়ন কেটিসের পক্ষ থেকে তোমাদের অনিকেত স্যার। কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফিয়ার দূর করো। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার যে উদ্দেশ্য যে ফ্রি এডুকেশন, সেইটা যাতে সফল হয়, সবাই যাতে ফ্রি অফ কস্ট বা খুব লো ফিসে যাতে এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারে, কম্পিটিটিভ এক্সাম, যাতে সবার জন্যই এক্সামের যে কোচিং সেন্টারের ফিস সবার কাছে যাতে অ্যাফোর্ডেবল হয়, সেটাই আমার মূল উদ্দেশ্য। তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করো ভিডিওটাকে যতটা করো। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে পড়ার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার, আজকে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার সেটা আজকে থেকে শুরু হলো। দেখো, তো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে টোটাল যে জিএস থাকে, অর্থাৎ যেটা জেনারেল স্টাডিজের পেপার যেটা থাকে, সেই পেপারের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, জিকে থাকে, এবং বাকি যেটা তোমরা সাবজেক্ট থাকে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, তো হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো আলাদা আলাদা সাবজেক্ট থাকে। এইবার জিকে এটা একটা পার্ট থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার দেখো, এই যে টোটাল যে 7টা বা 8টা সাবজেক্ট, এইটা মিলে টোটাল থাকে 50 থেকে 55, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলে টোটাল থাকে হলো 40 থেকে 50। তো এই পার্সেন্টেজে থাকে। তো তোমরা এই কারণেই বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট। ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম যতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবার এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি কি আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স মানে রেগুলার যে আমাদের ইভেন্টসগুলো হয় রেগুলার বেসিসে, সেগুলোকে আমরা বলছি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের রেগুলার কি কি পড়তে হবে সেগুলো আমি আমাদের স্লাইডে আমি রেগুলার নিয়ে আসবো। তো সেই জিনিসগুলো তোমরা খালি একটু খাতায় নোট ডাউন করে নেবে। এবার আগে যেটা বলছিলাম যে পড়ার সময় আমরা পড়বো, কিন্তু যে স্লাইডটা সেটা কিন্তু ইংলিশেই থাকবে, কারণ এগুলো সব টার্মিনোলজি, এগুলো কিন্তু কোনো গ্রামারেটিক্যাল ইংলিশ নয়। সুতরাং আমি একটু ইংলিশে পড়লে তোমাদের সুবিধা হবে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে। তো দেখো, প্রথমত আমরা আসি ব্যাংকিং এবং ফাইন্যান্স। আচ্ছা, এই ব্যাংকিং ফাইন্যান্স চলার আগে, আচ্ছা দেখো, আমাদের যে বিভিন্ন ডোমেন নেম, ডোমেনটা কি, যেমন .com, যেমন সবাই জানো আমরা গুগলের পরে কি লেখা থাকে, google.com, বা youtube.com লেখা থাকে। আবার যদি কোনো গভর্নমেন্টের সাইট হয়, যেমন এসএসসির সবাই ফর্ম ফিল আপ করো, এসএসসির ক্ষেত্রে কি লেখা থাকে, gov.in, যার জন্য এটা কি বোঝা যায় যে জিওভি কথার অর্থে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, অর্থাৎ সরকারি ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, তো এইটা বোঝা যায়। এইবার আরবিআই, অর্থাৎ আরবিআইটা কি, আরবিআই হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করেছে, যে যেমন আমি গভর্নমেন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে কি বললাম, গভর্নমেন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে আমি যেমন বললাম যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেইটা যাতে আমরা বুঝতে পারি, তার জন্য কি, তার জন্য আমাদের gov.in যে ডোমেন নেম সেটা দিয়েছে। এই যে gov.in, এটার দ্বারা আমি কি বুঝতে পারছি যে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এবার এই আরবিআইটাকে, আরবিআই হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে, সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণ করে, ব্যাংকে কন্ট্রোল ব্যাংক। এগুলো সমস্ত ব্যাংকে কন্ট্রোল করে। এবার আরবিআই এর বিভিন্ন হেডকোয়ার্টার্স আছে, এগুলো আমরা ধীরে ধীরে ডিটেলে পরে পড়বো। আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার সেটা পড়ে নিই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি, এটা হলো ব্যাংকের বাবা, অর্থাৎ ব্যাংকের সমস্ত ব্যাংকে, অর্থাৎ দেশে যতগুলো প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংক আছে সবাইকে কন্ট্রোল করে। এবার এ কি করলো, যে ব্যাংকের জন্য
.bank.in যে ডোমেন, তো সেইটা লঞ্চ করলো। এর দ্বারা আমরা কি বুঝতে পারবো যে একটা যখন অথরাইজড ব্যাংক হবে তখন তার এই, অর্থাৎ আরবিআই দ্বারা রেজিস্টার্ড ব্যাংক হবে, অর্থাৎ আরবিআই এর আন্ডারে যা রেজিস্ট্রেশন রয়েছে, তো তার ক্ষেত্রে এই bank.in, অর্থাৎ এই ব্যাংক কথার অর্থ ব্যাংক এবং .in কথার অর্থ সেটা ইন্ডিয়ার মধ্যে, ওই জন্য bank.in এই নতুন ডোমেন নেমটা লঞ্চ হলো। তো এইটা আমাদের জানা রাখতে, ওটাই এখানে বলা আছে যে আরবিআই রিসেন্টলি ওন দ্য ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। কেন লঞ্চ ইয়ে করলো, যে .bank.in ডোমেন নেম, যেটা এটাকে আমরা বলছি ডোমেন নেম, এটা কিন্তু লঞ্চ করলো। তো এই হলো প্রথম। দ্বিতীয়ত কি, সেবি। আচ্ছা, সেবিটা আবার কে? যেমন আরবিআই বলে, এবার সেবি কি? সেবি হলো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কি করে, যেটা সেকেন্ডারি মার্কেটকে কন্ট্রোল করে। ব্যাংক হলো, অর্থাৎ আরবিআই, যেটা আরবিআই কি করে, যে আমাদের যে ব্যাংকে কন্ট্রোল করে। ব্যাংক কি করে, ব্যাংক হলো সাধারণ মানুষের টাকা পয়সা প্রপার্টি এগুলো কন্ট্রোল করে, এটা ডিরেক্টলি সাধারণ মানুষের কন্ট্রোল করে। তো ওইটাকে আমরা বলছিলাম প্রাইমারি মার্কেট, এবং সেবি কি করে, সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট কোনটা, সেকেন্ডারি মার্কেট হলো আমাদের যে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ বলতে কি, শেয়ার মার্কেট। স্টক এক্সচেঞ্জ বলতে আমরা বলছি শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটকে সমস্ত কন্ট্রোল করে হলো সেবি। এবার এই সেবি কি করলো, আগে যে নমিনি অ্যাড করতে হতো, অর্থাৎ ধরো আমার নামে আমি কিছু শেয়ার কিনেছি, ধরো আমি কিছু শেয়ার কিনেছি, এবার আমি যখন শেয়ার কিনবো, ধরো আমি কিছু শেয়ার কিনেছি, ধরো আমি কিছু শেয়ারস কিনেছি। এবার এই শেয়ারস কিনতে গেলে আমার লাগে হলো ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট এটা ব্রোকারের আন্ডারে থাকে, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। তো এই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে কি থাকে, শেয়ারস থাকবে, মিউচুয়াল ফান্ড থাকবে, আরো বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। তো শেয়ারস থাকতে পারে, মিউচুয়াল ফান্ড থাকতে পারে, এই সমস্ত জিনিস থাকতে পারে। তো তো ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে শেয়ারস, মিউচুয়াল ফান্ড এইগুলো থাকে। এবার ধরো যে লোকটা অ্যাকাউন্ট খুলেছে, ধরো রাম একটা অ্যাকাউন্ট খুলেছে, তো রামের ধরো কিছু হয়ে গেল, তাহলে রামের পরিবর্তে অন্য কাউকে পাবে, রামের পরিবর্তে যে পাবে, রাম যদি কাউকে লিখে রাখে সেখানে, সেটাকে বলছি আমরা নমিনি। নমিনি।
এই যে নমিনি অ্যাডিশন, এই নমিনি অ্যাডিশন করা অনেক সহজ করে দিয়েছে। তো সেটাই আমরা এখানে বলতে চেয়েছি। এইবারে মেট্রোকর্প একটা কোম্পানি ছিল, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি, মানে কোম্পানি বলতে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড না, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি। তো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার বলতে যা ধরো রোড বা কোনো বিল্ডিংস বা কোনো হাইওয়ে এগুলো তৈরি হলো, তখন সেইটাকে ফাইন্যান্স করতো। তো সেইটাকে বলছি আমরা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং কোম্পানি। তো সেইটাকে ফাইন্যান্স করতো, কিন্তু তাহলে এটা কিসের জন্য এদের উপর পেনাল্টি নিয়েছে আরবিআই? রুল ব্রেক করেছে, দেখো রুল ব্রোকেন। তো পেনাল্টিটা কেন? রুল ব্রেক করেছে। কি রুল ব্রেক করেছে? যে ফিমা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফিমা ভায়োলেশনস হয়েছে। তো ফিমা ভায়োলেশনের জন্য এদের উপরে একটা অ্যাকশন নেওয়া হয়েছে। তাহলে এর জন্য ভায়োলেশনের জন্য কি কি ভায়োলেশন করার জন্য কি তাহলে পেনাল্টি হলো? একটা মানি অর্থাৎ সাম অ্যামাউন্ট চার্জেস করা হয়েছে। তো সেইটাকে আমরা বলছি হলো, এখানে দেখো বলেছে সেইটাকে আমরা মানে ভাষায় টার্মিনোলজিতে বলছি যে আরবিআই কম্পাউন্ডেড ভায়োলেশন, অর্থাৎ একটা সাম অ্যামাউন্ট অর্থাৎ যে ফিক্সড অ্যামাউন্ট সেইটা একটা ফাইন করেছে। এবার ডিজিটাল ব্যাংকিং ইনোভেশন। এবার আজকে জানো যে ডিজিটাল ব্যাংকিং কোনগুলো? আমাদের যে ফোনপে, গুগল পে ইউজ করি, এগুলো হলো ডিজিটাল ব্যাংকিং বা ইউপিআই, এনপিসিআই। এবার ইউপিআই, তো প্রথম দুটো ইনোভেশন আছে, একটা 1 এবং দুই। তো প্রথমটা বলি, যে স্ক্যাপিয়া বলে একটা কোম্পানি কি করেছে, যে স্ক্যাপিয়া পে লঞ্চ করেছে, যে স্ক্যাপিয়া পে। তাহলে এখানে কি বলেছে, যে ইউপিআই সার্ভিসেস, অর্থাৎ এই যে আমরা যে ইউজ করি দেখবে ক্রেডিট কার্ডের নিচে এখানে লেখা থাকে রুপে, এখানে দেখবে অনেকগুলো জিনিস লেখা থাকে, অনেকের দেখা থাকবে দেখবে রুপে, ভিসা অনেকের লেখা থাকবে, তারপর জেসিবি, এটা ওই জেসিবি না কিন্তু, মাটি করার জেসিবি না, ডিসকভার, ম্যাস্ট্রো, মাস্টার কার্ড। তো এইগুলো লেখা থাকে। তো এইগুলো হলো পেমেন্ট গেটওয়ে বলি আমরা। তো এই যে ইউপিআই সার্ভিসেস, অর্থাৎ স্ক্যাপিয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে ইউপিআই সার্ভিসেস, এই ইউপিআই সার্ভিসটা আমি রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি ইউজ করতে পারবো, সেইটাই হলো স্ক্যাপিয়া। আর একটা কি দেখো, আর একটা বলা যায়, এটা একটা ওমেন এম্পাওয়ারমেন্টের, মানে ব্যাংকিং এর যে এসবিআই, তার তরফ থেকে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা স্কিম। তো এসবিআই সিকিউরিটি কি করে, যে বললাম সিকিউরিটি মানে হলো সেকেন্ডারি মার্কেট, এখানে লোকে ইনভেস্ট করে। তাহলে এই যে এসবিআই সিকিউরিটিস, এটা হলো লঞ্চ করেছে ওমেন্স মোড। এই ওমেন্স মোডে কি হবে, এই ওমেন্স মোডে যে যাতে মহিলারা সিকিউরিটি মার্কেটে ইনভেস্ট করে সেইটাকে প্রমোট করা হবে বা সেইটাতে আগ্রহী করা হবে। এইবারে দেখো আরবিআই সেফটি নেটস, অর্থাৎ আরবিআই কি করেছে, ধরো আচ্ছা এই যে সিসিআর, এই সিসিআর কথার অর্থ হলো ক্রেডিট, অর্থাৎ সিসিআর বলতে গেলে এটাই বোঝায়, মনে করো যে আজকে ধরো কোনো একটা বন্যা হলো কোনো জায়গায়, অর্থাৎ ফ্লাড হলো,
তাহলে সেই ফ্লাডের জন্য ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া হবে, সেই ফ্লাডটাকে ম্যানেজমেন্ট করার জন্য সরকার ব্যাংকের থেকে টাকা নেবে। এইবার ওই যে এই যে ফ্লাডটা কি একটা এমার্জেন্সি অ্যাকচুয়ালি। এই এমার্জেন্সি পিরিয়ডে ক্যাপিটালটাকে কিভাবে ম্যানেজ করছে যে কোনো রিস্ক পিরিয়ডে, সেটাই হলো সিসিআর। এই দেখো লেখা আছে যে আরবিআই ইজ ফোর্সিং ব্যাংক টু কিপ এনাফ এমার্জেন্সি মানি, অর্থাৎ আরবিআই এই রুলটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে এমার্জেন্সি পিরিয়ডের জন্য যাতে সাফিসিয়েন্ট মানি, অবশ্যই সাফিসিয়েন্ট টাকা যাতে অবশ্যই থাকে। তারপর দ্বিতীয়ত, ইউপিআই তো বিভিন্ন জায়গায় আগে লঞ্চ হয়েছে তোমরা জানো। ইউপিআই রিসেন্টলি লঞ্চ হয়েছে কোথায়? শ্রীলঙ্কাতে। এটা খুব রিসেন্ট লঞ্চ হয়েছে শ্রীলঙ্কাতে। তো ইন্ডিয়ার যে এক্সপোর্ট বর্তমানে, অর্থাৎ ইন্ডিয়া থেকে বাইরে, মনে রাখবে যে এক্স যখনই লেখা থাকবে সবারই এক্স বাইরে চলে যায় লাইফ থেকে, সেটা তো ভালো সবাই জানে, কিন্তু এক্স এখানে ওই এক্স না, এখানে হলো এক্সপোর্ট বলা হয়েছে। এই এক্স কথাটা যখনই আসবে তখনই মনে করবে বাইরে চলে যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াস এক্সপোর্ট, অর্থাৎ মাল ইন্ডিয়া থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ার যে বর্তমানে গ্রোথ রেট, এক্সপোর্ট রেটের গ্রোথ, সেটা 5.79%। টোটাল ভ্যালু এগুলো আলাদা, এগুলো খালি ডেটা দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে তোমরা, নোটিং করে নেবে জাস্ট। এবার দেখো যেটা আমাদের টার্গেট, আমাদের যে ফিনান্সিয়াল মিনিস্টার যে টার্গেট, তো আমাদের ফিনান্সিয়াল মিনিস্টার সবাই জানো নির্মলা সীতারামন। তো এইখানে যেটা বলেছে যে 2033 পর্যন্ত সমস্ত সিটিজেন, অর্থাৎ সমস্ত ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিকদের, সমস্ত ভারতীয় নাগরিকদের হেলথ ইন্স্যুরেন্স যাতে সবার কমপ্লিট করা হয়। হেলথ ইন্স্যুরেন্স যাতে সবার কমপ্লিট হয়, তো এইটা একটা টার্গেট নেওয়া হয়েছে। আর একটা যেটা ফিনান্সিয়াল মিনিস্টার অ্যানাউন্স করেছে, সেটা হলো আমাদের ভাব্যা স্কিম। তাহলে ভাব্যা স্কিমটা কি? এটা হলো 2000 যে 2000 বলছি, ভাব্যা স্কিমটা এটাও ঠিক একই রকম। ভাব্যা স্কিমটা হলো আমাদের যে টোটাল যে দেশে 100টা হলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেইটা করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেটাতে কি হবে? সেটাতে নতুন নতুন ফ্যাক্টরি হবে, জব ক্রিয়েশন হবে এবং ওভারঅল ইকোনমি বুস্ট হবে। যা তোমরা জানো ইকোনমি বুস্ট হলে সমস্ত সিটিজেনদেরই লাভ হয়। তো এইটার যে স্কিম, সেটার নাম দেওয়া হয়েছে ভাব্যা। তাহলে এই ভাব্যা এর ফুল ফর্মটা কি? এটা ইউনিয়ন ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করেছে, ভারত উদ্যোগিক বিকাশ যোজনা, যেটাকে বলছি আমরা সংজ্ঞায় ভাব্যা। এইবার আর একটা জিনিস, এটা হলো অ্যাডপটিভ মাদার, অর্থাৎ যারা প্রেগন্যান্ট মাদার থাকে, তো তাদের জবের ক্ষেত্রে একটা থাকে হলো ম্যাটারনিটি লিভ। লিভ অর্থাৎ গর্ভবতী থাকাকালীন যে ছুটিটা, আগে এই গর্ভধারণ, মানে গর্ভধারণ বলছি, গর্ভবতী হওয়ার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ম্যাটারনিটি লিভ অ্যাপ্রুভ করা হতো, নির্দিষ্ট বয়স পর্যন্ত। অর্থাৎ বয়সের একটা বার ছিল, একটা লিমিট ছিল। এখন সেই লিমিটটাকে সরিয়ে দিয়ে ম্যাটারনিটি লিভটার যে ইয়েটা, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ যে কোনো বয়সেই মাদার অ্যাডপশন করতে পারে, সেটাই বলা হয়েছে। অর্থাৎ রুলটা কিছুটা লিবারেট করা হয়েছে। ওইটাই দেখো এখানে বলেছি আমি
যে এটা ডিসিশন কে দিয়েছে? সুপ্রিম কোর্ট হিস্টোরিক ডিসিশন দিয়েছে একটা। আগের রুলটা কি ছিল? মাদার্স হু অ্যাডপ্টেড চাইল্ড অনলি রিসিভ এ ম্যাটারনিটি লিভ ইফ দ্য চাইল্ড ওয়াজ আন্ডার এ স্পেসিফিক এজ, অর্থাৎ একটা স্পেসিফিক এজের নিচে থাকলেই ম্যাটারনিটি লিভ পেত, কিন্তু সুপ্রিম কোর্ট এই ম্যাটারনিটি লিভটাকে এক্সটেন্ড করে দিয়েছে, তো সেটাই এখানে বলা আছে। এবার সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে কি কি আছে দেখো। মূলত আইআইটি গৌহাটি একটা নতুন ইনভেন্ট করেছে, নতুন একটা মেটেরিয়াল, তো সেটা হলো আমাদের এমএক্সিন। এই যে এমএক্সিন নতুন মেটেরিয়াল যেটা ডেভেলপ করেছে সেটা হলো এমএক্সিন। তো সেটার ইয়েটা কি? সেটা হলো এক হলো হাইড্রোজেন ফিউল। সেটা কিসে হেল্প করবে? সেটা হলো হাইড্রোজেন ফিউল প্রডিউস হবে এটা থেকে, আর 2 নম্বর কি হবে? ডিস্যালিনেশন হবে, অর্থাৎ সমুদ্রের জলকে লবণ মুক্ত করে সেটাকে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার করা। তোমরা জানো যে দুনিয়াতে আমাদের সমুদ্রের ভাগই বেশি, তো সেটা হলো স্যালাইন ওয়াটার, মানে লবণের ভাগ বেশি, সেটাকে ডিস্যালাইনেট করা, অর্থাৎ ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার করা। তো এইটাতে তাহলে এমএক্সিন যে ম্যাটেরিয়াল, এটা থেকে দুটো জিনিস তৈরি হবে। একটা আমাদের ফিউল যেটা ভবিষ্যতে আমাদের পেট্রোলের বদলে হাইড্রোজেন ফিউল ইউজ হতে পারে। দ্বিতীয় কথা, ওয়াটার ক্রাইসিস, সেটাকে কমব্যাট করা যাবে। এবার নতুন একটা যে ট্রাইবাল ট্যুরিজম মহারাষ্ট্র লস, তাহলে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করেছে। কি কি? যে ট্রাইবাল হোমস্টে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। অর্থাৎ এখানে কি হবে? এটা একটা ট্যুরিজমের পার্ট বলতে পারো, যে ধরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে ট্যুরিস্টরা ট্যুর করতে আসছে মহারাষ্ট্রে, তো সেখানে যে আদি জনগোষ্ঠী, সে আদি জনগোষ্ঠীর যে মানে সেই কালচার, অর্থাৎ জনজাতীয় যে কালচার, সেই কালচারটাকে অর্থাৎ ট্রাইবাল যে লাইফ, সেই লাইফটাকে এক্সপ্লোর করার জন্য যে ট্যুরিস্টরা সেখানে থাকে, এবং সেইখানে থাকার ফলে কি হবে? ওখানকার যে ট্রাইবাল ট্রাইবাল যে লোকজন ছিল, সেই লোকজনরা যাতে হোমস্টে চালাতে পারে, এবং হোমস্টে চালালে কি হবে? তাদের হাতে ইনকাম জেনারেট হবে, লোকাল ইনকাম। তো সেই লোকাল ইনকামটা যাতে হয়, তাই জন্য আইটিডিসি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, যার দ্বারা এই ওখানে যে আদি জনগোষ্ঠী তাদেরকে হোমস্টে কিভাবে চালাতে হয় সেইটা শেখানো হবে। এইটাই বলা হয়েছে, যাতে ইনকাম জেনারেট হয়। এইবারে আর একটা জিনিস মহারাষ্ট্রতে হয়েছে, যেটা হলো দ্য স্টেট, অর্থাৎ মহারাষ্ট্র স্টেট রিসেন্টলি একটা ফ্রিডম অফ রিলিজিয়ন বিল পাস করেছে। এটা আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আর একটা নতুন বিল পাস হয়েছে, ট্রান্সজেন্ডার রাইটস অ্যামেন্ডমেন্ট বিল। তো এটাতে কি হবে? তো এটাতে ট্রান্সজেন্ডার আগেকার রাইট ছিল সেটাকে আরো ভালোভাবে প্রোটেক্ট করা হয়েছে। এবার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হেডকোয়ার্টার সবাই জানো জেনেভা সুইজারল্যান্ডে। গ্লোবাল হেলথ রুল, অর্থাৎ এটা কন্ট্রোল করে। এবার আর্জেন্টিনার যে ক্যাপিটাল, এটার স্ট্র্যাটেজিকটা মনে রাখতে হবে। আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস এয়ার্স, এবং এটা সাউথ আমেরিকার অংশ। এইবার আর্জেন্টিনা আগে ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে, রিসেন্টলি আর্জেন্টিনা আর কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে নেই। এটা চলে যাচ্ছে নেক্সট টপিকে, নেক্সট স্লাইডে। তো দেখো, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের মধ্যে উইলিয়াম ড্যালরিম্পল, অর্থাৎ উইলিয়াম ড্যালরিম্পল একটা ফেমাস রাইটার, যিনি মার্ক লিন্টন হিস্টোরিক্যাল প্রাইজ জিতেছেন। কেন জিতেছেন? এটা গ্রেট হিস্ট্রি বুক,
সেটা কি দ্য গোল্ডেন রোড, নাম তো লেখাই আছে এই যে দ্য গোল্ডেন রোড। তো এইটার জন্য তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, নতুন যেটা ভিএইচআইএম অর্থাৎ ভীম ইউপিআই এর যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেটা হলো এম এস ধোনি, এই যে। এবং অতনু চক্রবর্তী কুইট হিজ জব, কিসের কি রোলে ছিল? তিনি ছিলেন, অতনু চক্রবর্তী ছিল এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান। তো তিনি নিজের জবটা ছেড়ে দিয়েছেন ওভার ইথিক্যাল কনসার্নস, অর্থাৎ বিজনেসের ইথিক্যাল কনসার্ন। এবার এইচডিএফসি ব্যাংকের সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, অর্থাৎ এবার আমি বলে দিই, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা করাচ্ছি সেটা শুধুমাত্র সেটা ব্যাংকের ক্ষেত্রেও কাজে লাগবে, আমি এমনভাবে করাচ্ছি ব্যাংকের স্টুডেন্টদের ক্ষেত্রেও কাজে লাগবে, এসএসসি রেলওয়ে যারা প্রিপেয়ার করছে তাদেরও কাজে লাগবে, অন্য যে ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছে তাদেরও কাজে লাগবে। ওই জন্য আমি সেইভাবেই জিনিসগুলো আনছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, কারণ আমার একটাই উদ্দেশ্য ফ্রি এডুকেশন, ফ্রি অফ কস্ট অথবা খুব লো কস্টে বাংলাতে। তো আমার যে এই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে প্লিজ সবাই সফল করো। এবার এইচডিএফসিটাকে বলে দিই, এটা হলো একটা লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, এই যে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, যেটার হেডকোয়ার্টার হলো মুম্বাইতে, এই যে হেডকোয়ার্টার মুম্বাই। এবার নতুন একটা আর্থওয়ার্ম ডিসকভার্ড হয়েছে। কোথায় ডিসকভার হয়েছে এটা? নতুন যে আর্থওয়ার্ম সেটা ডিসকভার হয়েছে কেরালাতে। কারা পেয়েছে? ক্রিস্ট কলেজ অ্যান্ড মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, এমডিইউ বলছি স্যার, সরি এমজিইউ, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। যাদের সায়েন্টিফিক নেম কি? দ্রাবিড়া ভাজানিয়া, এর সায়েন্টিফিক নতুন যে আর্থওয়ার্ম, তো এটা কারা পেয়েছে? সায়েন্টিস্ট ফ্রম দ্য ক্রিস্ট কলেজ এবং মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। কোথায় পাওয়া গেছে? কেরালা। কি এটা? এটা নতুন আর্থওয়ার্ম স্পিসিস, সায়েন্টিফিক নেম দ্রাবিড়া ভাজানিয়া। তো নতুন একটা আর্থওয়ার্ম পাওয়া গেছে। এবার স্পোর্টস এগ্রিমেন্ট কি হয়েছে? যে ফিফা, অর্থাৎ যেটা ফুটবল খেলার যে ফিফা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ হয়, ফিফা কি পার্টনারশিপ সাইন করেছে? ইউটিউবের সাথে একটা পার্টনারশিপ সাইন করেছে। তো এই যে এটাতে কি হবে, যে ফিফা যে ওয়ার্ল্ড কাপ সেটা ফ্যানেরা এখন শুধু টিভিতেই নয়, টিভি জানে না, ইউটিউবেও দেখতে পাবে। তো এই হলো বর্তমানে ইউটিউবের গুরুত্ব। এবার ফিফার সম্পর্কে আমাদের যেটা জেনে রাখতে হবে, তো এটা মূলত দেখো কোথায় দেখে রেখেছি, যে সিডিএস পিএসসি বা ওয়ান ডে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো স্ট্র্যাটেজিকে এখানে ফিফা সম্পর্কে আমাদের যেটা পড়তে হবে, যে এটা হলো ফিফা কি করে টোটাল ওয়ার্ল্ডের যে সকার অর্থাৎ ফুটবল খেলা হয় সেটাকে নিয়ন্ত্রণ করে, যার হেডকোয়ার্টারে যদি দেখো দিয়ে রেখেছে জুরিচ সুইজারল্যান্ডে, ফিফার হেডকোয়ার্টার। তো এর সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজিকে এটাও পড়তে হবে। তো আমি যে যে পড়ার দরকার, যা যা পড়ার দরকার আমি সম্পূর্ণ দিয়ে রেখেছি। এইবারে রিপোর্টস অ্যান্ড র্যাঙ্কস, তাহলে রিপোর্টস অ্যান্ড র্যাঙ্কস এর মধ্যে আমাকে কি জানতে হবে? দ্য হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2026। তো এটা কি জিনিসটা, কি হুরুন গ্লোবাল রিচ লিস্ট, এইটা আমাদের জানতে হবে। তাহলে পুরোটা জানার আগে রিচ লিস্টটাকে, হুরুন গ্লোবাল রিচ লিস্ট, এই তো। এই জিনিসটা কি? এই লিস্টটা হলো এই যে ওয়ার্ল্ডে কে কে ওয়েলদিয়েস্ট পিপল আছে তাদের একটা, যত সবচেয়ে যে ধনী ব্যক্তিরা, সেই ধনী ব্যক্তিদের একটা লিস্ট। এটা হলো ধনী ব্যক্তিদের লিস্ট এন্টায়ার ওয়ার্ল্ডে। এবারে দেখো, কুশাল দাসকে হয়তো সবাই চেনো, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। সে রিসেন্টলি পাস করলো, মানে অবিচুয়ারিসের মধ্যে, অর্থাৎ সে রিসেন্টলি তার দেহান্ত হলো। এবং কুশাল দাসটাকে হি ইজ দ্য মেজর লিডার হু হেল্প দ্য অর্গানাইজ, অর্থাৎ সে ভারতে যে ফুটবলের বিকাশ, সেই বিকাশে তার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। তো কুশাল দাস হলো এআইএফএফ এর প্রেসিডেন্ট, সরি প্রেসিডেন্ট বলছি, জেনারেল সেক্রেটারি। এবার ইম্পর্টেন্ট ডেস, তাহলে ইম্পর্টেন্ট ডেসের মধ্যে একটা আছে ওয়ার্ল্ড স্প্যারো ডে। তাহলে এটা মার্চ 20-তে তাহলে কি কি আছে দেখো। মার্চ 20 হলো একটা ওয়ার্ল্ড স্প্যারো ডে, যেটা হলো নেচার অফ বার্ড রিলেটেড। ওয়ার্ল্ড
ওরাল হেলথ ডে অর্থাৎ ডেন্টাল হেলথ যেটাকে বলছি, এবং ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস যেটা মেন্টাল ওয়েলবিং এর উপর ডিপেন্ড করে। এবার এটা আমি নর্মালি দিয়ে দিয়েছি, তো এটা তোমরা দেখতেই পারো ধীরে ধীরে। সো আজকের মতো এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো এবং আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, এবং যে ফ্রি এডুকেশন এই উদ্দেশ্য যাতে আমার সফল হয়, তো প্লিজ সবাই শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।